বাংলাদেশের রাজনীতিতে 111 একটি কালো অধ্যায়ের নাম। 111-এর পৃষ্ঠপোষকদের হাত ধরে 2009 সালের জানুয়ারিতে ক্ষমতায় আসে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট। ক্ষমতায় এসেই ইসলামী রাজনীতিকদের দমন করার উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নেয় তারা। যুদ্ধ অপরাধের বিচারের নামে বিরোধী দলের রাজনীতিবিদদের বিরুদ্ধে আনে যুদ্ধ অপরাধের অভিযোগ। বিশেষ করে আদর্শিক কারণে জামায়াতের শীর্ষ নেতাদের উপর অমানবিক জুলুম, নির্যাতন ও ঘৃণ্য অপবাদ চাপিয়ে দেয় আওয়ামী বাকশালী সরকার। অপরাধ ট্রাইব্যুনাল গঠন। যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য 1973 সালের 20 জুলাই পাশ করা হয় দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973। এরপর পেরিয়ে গেছে 38 বছর। অবশেষে গত 25 মার্চ 2010 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 তার মধ্যে বিস্তৃতভাবে বলা আছে সেই সমস্ত অপরাধ যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে এই তদন্ত কাজ পরিচালনা করে তথ্যোপাত্য এবং সাক্ষ্য সবুদের ভিত্তিতে এই তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রসিকিউটরসদের মাধ্যমে, নিয়মটা হলো প্রসিকিউটরের মাধ্যমে আদালতে অভিযোগনামা দাখিল করবে, তখন বিচার শুরু। একই দিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এটি অনুমোদন করেন। গঠন করা হয় প্রসিকিউটর প্যানেল ও তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয় হাইকোর্টের বিচারপতি নিজামুল হক নাসিমকে। হাইকোর্টের অপর বিচারপতি এটিএম ফজলে কবির ও সাবেক জেলা জজ একেএম জহির আহমেদকে করা হয় সদস্য। আটক করা হয় রাজনৈতিক নেতাদের। 2011 সালের জুন মাস পর্যন্ত যুদ্ধ অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের আদেশে আটক হয়েছেন 7 জন। এরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, সফল কৃষি ও শিল্পমন্ত্রী, ইসলামী আন্দোলনের সাহসী সিপাহসালার মাওলানা মতিউর রহমান নিজামী, সফল সমাজ কল্যাণ মন্ত্রী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন, জননন্দিত বক্তা, প্রখ্যাত আলেমে দ্বীন নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, 2 সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপির সাবেক মন্ত্রী এম এ আলিমকে। যুদ্ধ অপরাধের বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করতে ইতোমধ্যে ধানমন্ডির একটি বাড়িকে সেফ-হোম করা হয়েছে। এখানে জিজ্ঞাসাবাদের নামে দেশের খ্যাতিমান রাজনীতিকদের নির্যাতনও করা হয়েছে। কিন্তু বিশিষ্টজনরা বারবার আওয়ামী লীগে সুবিধাজনক অবস্থানে থাকা যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি জানালেও কর্ণপাত করেনি তারা। অন্যান্য দলও আপনার অপরাধী রয়েছে, সেটা যেমন রয়েছে আপনার আওয়ামী লীগের, আপনার মনে করেন হয়তো যারা মন্ত্রী পর্যায়ে রয়েছেন, যারা সাংসদ রয়েছেন, তাদের কোনো নিকটজন বন্ধু-বান্ধব, তাদের সাথে যারা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছে, আত্মীয় স্বজন, এবং কোনো ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে কিছু যুদ্ধ অপরাধীরা আছে। আজকে আপনার তাদের সবারই আমি মনে করি মুখোশ উন্মোচন হওয়া উচিত, বিচার হওয়া উচিত। প্রধান বিরোধী দল বলছে যে আওয়ামী লীগে যুদ্ধ অপরাধী আছে, বিষয়টি পরিষ্কার করার দায়িত্ব এখন আওয়ামী লীগের। আওয়ামী লীগের উচিত নিজস্ব দলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করে দেওয়া এবং তার দলের মধ্যে কাদের আত্মীয় স্বজন কিংবা নিকটজন কিংবা অন্যান্যরা যারা আপনারা মনে করেন কেউ যদি যুদ্ধ অপরাধের সাথে যুক্ত যদি কেউ থেকে থাকে, মানবতা বিরোধী অপরাধের সাথে থেকে থাকে, দলকে পরিষ্কার করার জন্য, নিষ্কুরুষ করার জন্য এবং দলকে জনগণের দলে পরিণত করবার জন্য, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবার জন্যই এটা তাদের কর্তব্য। কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগই রাজাকারদের আশ্রয় প্রশ্রয় দিয়ে এখন বিরোধী শিবিরকে রাজাকার বানাচ্ছে। অনেক সময় এই মহাজোট নেতারা বলছেন তারা রাজাকারের বিচার করবেন। ভালো কথা, রাজাকারের বিচার যদি করতে চান তাহলে রাজাকার যারা বানাইছিল সে সময় তাদেরও বিচার করা দরকার। সে সময় কিন্তু রাজাকাররা ছিল 150 টাকা বেতনের কামলার মতো, কিন্তু রাজাকার বানাইছিল কিন্তু ডিসি সাহেব, এডিসি সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেবরা। অনেক ডিসি ম্যাজিস্ট্রেট সাহেবরা সেক্রেটারি রিটায়ার করেছেন। সেই সময় 2-4 জন, এখনো 2-1 জন আছে
খুব বোধহয় বেশি নাই, রিটায়ারই করেছে, 40 বছর তো রিটায়ার করে ফেলেছে, কিন্তু তারা রাজনীতিতে আছে এবং অনেক অনেক মহাজোট সরকারের দলের নেতৃত্ব আছে। এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মহাজোট সরকার যে এখন, তার যে মূল দল আওয়ামী লীগরা 96 যে সরকার গঠন করেছে, রাজাকারের গাড়িতে পতাকা, বাংলাদেশের পতাকা তারাই প্রথম উঠিয়ে দিয়েছে। আজকেও কিন্তু আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খুব সম্ভবত আশিকুর রহমান, যুদ্ধের সময় টাঙ্গাইলের এডিসি ছিল, আশিকুর রহমান সিএসপি অফিসার ছিল, টাঙ্গাইলে পোস্টিং ছিল তার, তাহলে তাকে আমি কোথায় নেব? আজকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার জাফর উল্লাহ নাম, তাকে আমি কোথায় নেব? আমি অযথা ওদের নাম বলে আমি তাদের কি করতে চাই না, আমি কিন্তু প্রকৃতই যুদ্ধ অপরাধীদের বিচার করতে চাই। স্বাধীনতা বিরোধী হিসাবে বা সেই সময় স্বাধীনতার বিরুদ্ধে কর্মকাণ্ড করেছেন এমন লোকজন ক্যাবিনেটেও আছে, এমন লোকজন কিন্তু সংসদেও আছে। বিতর্ক ও সন্দেহ। নানা কারণেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঘিরে নানা বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ দেখা দেয়। সরকার প্রথমে 1971 সালে সংগঠিত যুদ্ধ অপরাধের বিচার করবে বলে সিদ্ধান্ত নেয়। দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2009 পাশ করা হয়েছে এবং খুব শীঘ্রই এই যুদ্ধ অপরাধীদের বিচারের কাজ ইনশাআল্লাহ শুরু হবে। কিন্তু 195 জন যুদ্ধ অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর উদ্যোগ না নেওয়ায় শুরু হয় বিতর্ক। বাধ্য হয়ে সরকার সরে আসে এ অবস্থান থেকে। মহাজোট সরকারের আইনমন্ত্রী ঘোষণা দেন, এ বিচারের নাম হবে মানবতা বিরোধী অপরাধের বিচার। যুদ্ধ অপরাধটা একটা মানবতা বিরোধী কাজ, এইটাকে আবার যুদ্ধ অপরাধের বিচার না বলে মানবতা বিচার, এই ধরনের মানে কন্ট্রোভার্সিয়াল মানে একটা বিতর্কিত শব্দ ব্যবহার করার মধ্য দিয়ে এই প্রশ্নটা এসেছে। 1973 সালের আইনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্বাধীন ও স্বতন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু মহাজোট সরকারের মন্ত্রীদের যুদ্ধ অপরাধের বিচার ও পরস্পর বিরোধী বক্তব্যে ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা কমতে থাকে। যুদ্ধ অপরাধীরা অত্যন্ত শক্তিশালী, তাদের অর্থ বিত্ত সবই আছে, তারা যে কোনো সময় যে কোনো ধরনের নাশকতা করতে পারে। তবে সরকার কিন্তু এই ব্যাপারে সচেষ্ট। প্রয়োজন হলে তাদের গ্রেপ্তারও করা হবে। নিষেধাজ্ঞা এটা অনেক আগে থেকে আছে, নিষেধাজ্ঞা দেওয়া আছে যে যারা নাকি যুদ্ধ অপরাধী তারা যাতে বাইরে না যেতে পারে, এটা নিষেধাজ্ঞা দেওয়া আছে, আগে থেকে আমাদের ইমিগ্রেশনে দেওয়া আছে। চরিত্র হরণ করতেই তারা তদন্তের আগে জামায়াতের শীর্ষ নেতাদের যুদ্ধ অপরাধী হিসেবে আখ্যায়িত করে। সচেতন দেশবাসীর মনে প্রশ্ন, বিচারের আগেই কাউকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করা কি সাজানো নাটক নয়? তাহলে বিচারের আগেই কি রায় চূড়ান্ত করে রাখা হয়েছে? আন্তর্জাতিক অপরাধের বিচার করা একটা দেশের পক্ষে সম্ভব না বিচ্ছিন্নভাবে। যদি সেটা আমেরিকার মতো রাষ্ট্র হয় তখন কিছুটা হলে সম্ভব, কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য এককভাবে স্বতন্ত্রভাবে নিজস্ব প্রসেসে আন্তর্জাতিক অপরাধের বিচার করা কিছুটা কষ্টসাধ্য। কেননা আমাদের আন্তর্জাতিক বিশ্বের উপর বহুলাংশে বহু কারণে নির্ভর থাকতে হয় এবং আমরা সবসময় চেষ্টা করি কিন্তু ইন্টারন্যাশনালি আপনার বিভিন্ন হিউম্যান রাইটস যে ফোরামগুলো আছে সেখানে কিন্তু আমরা বলার চেষ্টা করি আমরা দেশের ভিতর মানবাধিকার সমুন্নত রেখেছি, রুল অফ ল সমুন্নত রেখেছি, সংবিধানকে সমুন্নত রেখেছি। এগুলি কারণে বাংলাদেশের জন্য এই যুদ্ধ অপরাধের আইনে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডটা প্রতিফলিত করা আরও বেশি প্রয়োজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আন্তর্জাতিক মানদণ্ডের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। মোট কথা, আইনটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সাযুজ্যপূর্ণ না হওয়ায় বিচারের কাজ সমালোচনার মুখোমুখি হয়েছে। ইতোমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক আইন ও যুদ্ধ অপরাধ গবেষকরা আইনটি সংশোধনের জোর সুপারিশ করেছে। ক. ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ওয়ার ক্রাইমস কমিটি আন্তর্জাতিক অপরাধ সম্পর্কিত বাংলাদেশের আইনটি সংশোধন করতে ইউনাইটেড কিংডম পার্লামেন্ট হিউম্যান রাইটস গ্রুপের কাছে 17 দফা সুপারিশ সহ আইনি মতামত দিয়েছে। খ.
যুদ্ধ অপরাধ বিচার কাজ পর্যবেক্ষণ করতে বাংলাদেশে 2 দফায় এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ অপরাধ বিষয়ক দূত স্টিফেন জে র্যাপ। প্রতিবারই তিনি 1973 সালের বিদ্যমান আইন সংশোধনের সুপারিশ করে গেছেন। Prosecutor dealing with justice for the genocide in Rwanda and the crimes in Sierra Leone, I know how important it is to hold people to account for atrocities, for crimes against humanity and war crimes and genocide. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পরিদর্শন করে গেছেন দক্ষিণ এশীয় বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো 1973 সালের যুদ্ধ অপরাধ আইন সংশোধনের জন্য চিঠিতে সাফ জানিয়ে দিয়েছেন আইন সংশোধন না হলে বিচার গ্রহণযোগ্য হবে না। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইনের ব্যাপক আলোচিত ত্রুটি হল: 1. সংবিধানে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে অধস্থান আদালতে নিয়োগের বিধান না থাকলেও ট্রাইব্যুনালে হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগ করা হয়েছে। 2. ট্রাইব্যুনাল গঠনকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যাবে না বলে বিধান করে আইনের স্বাভাবিক পথ রুদ্ধ করা হয়েছে। 3. সাক্ষ্য আইন ও ফৌজদারি কার্যবিধির মূলনীতির কার্যকারিতা না থাকা, অর্থাৎ প্রচলিত আইনের বিধান কার্যকর না থাকা। 4. অভিযুক্ত ব্যক্তি নীরব থাকলেও অপরাধ স্বীকার করেছেন বলে গণ্য করার বিধান ব্যক্তির আইনি অধিকারকে চরমভাবে হরণ করার শামিল। 5. অভিযুক্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা। 6. কোনো গাইডলাইন ছাড়া শাস্তি প্রদানের ক্ষেত্রে ট্রাইব্যুনালকে একচেটিয়া ক্ষমতা প্রদান। ট্রাইব্যুনাল যে কাউকে যে কোনো মেয়াদের সাজা দিতে পারবে বলে বিধান করা। 7. এই আইনে মৃত্যুদণ্ডের বিধান রাখা। 8. আন্তর্জাতিক মান অনুসরণ না করা। যুদ্ধ অপরাধ বিচারে আন্তর্জাতিক গাইডলাইন রোম স্ট্যাটু না মানা। এবং 9. পত্রপত্রিকা, টিভিতে প্রকাশিত প্রতিবেদন, সিডি ভিসিডিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করার বিধান রাখা প্রচলিত আইনের সম্পূর্ণ বাইরে। 10. মিথ্যা সাক্ষ্য দিলেও সাজার কোনো ব্যবস্থা রাখেনি সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, 73 সালের আইনে মিথ্যা সাক্ষী দিয়ে রাজনীতিকদের হয়রানি করার ব্যবস্থা করা হয়েছে। এই আইনটা যুগোপযোগী করা এবং আন্তর্জাতিক আইনের আদলে মডিফাই করা প্রয়োজন ছিল। অপরাধগুলোর যে সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে, সেখানে একটা এক্সাম্পল দিই আপনাদের। যেমন আপনার ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতার বিরুদ্ধে অপরাধ, ওইটার সংজ্ঞাতে বলা আছে জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন বা সিরিয়াস ভায়োলেশন হলে সেটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হবে। কিন্তু আমাদের 73 সনের আইনে শুধুমাত্র লঙ্ঘন শব্দটা আছে, গুরুতর শব্দটা নাই। এই সংজ্ঞাগুলো যদি আমাদের আইনের সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করা হতো তাহলে আমাদের এমন কোনো ক্ষতি হতো না। অভিযুক্ত ব্যক্তি যদি মনে করে ট্রাইব্যুনালে এমন আইনজীবী বা এমন আইনজীবী না, ট্রাইব্যুনালে এমন বিচারক নিয়োগ পেয়েছেন যেই বিচারকের পক্ষে ন্যায় বিচার করা সম্ভব না, তাহলে তার গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জ করার ক্ষমতা রোম স্ট্যাটিউট অভিযুক্ত ব্যক্তিকে দিয়েছে। আমাদের আইনে সেটা নাই। আন্তর্জাতিক আইনে বলা আছে এজ অফ ক্রিমিনালিটি হচ্ছে 18 বছর, অর্থাৎ অপরাধ করার সময় একজন ব্যক্তির বয়স 18 বা তার বেশি থাকলে তার বিচার হবে। আমি যেটা বলার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের এখানে একটা এজ অফ ক্রিমিনালিটি থাকুক, সেটা 15 হলেও অসুবিধা নাই। অর্থাৎ 71 সনে যারা অপরাধ করেছে তাদের বয়স যদি 15 নিচে থাকে তাহলে তাদের দায় মুক্তি দেওয়া হোক, 15 বা তার বেশি যারা আছে তাদের বিচার করা হোক। এই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডগুলা যদি আমাদের আইনে অনুসরণ করা না হয় তাহলে আন্তর্জাতিকভাবে এই বিচারকে খুব বেশি গ্রহণীয় করা যাবে না। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রতিশ্রুতি দিয়েছিলেন যুদ্ধ অপরাধের বিচার হবে আন্তর্জাতিক মানের। কিন্তু আন্তর্জাতিক মানের বিচার হলে জামায়াত নেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা যাবে না বলেই হঠাৎ করে ভোল পাল্টায় ট্রাইব্যুনাল, ঘোষণা করে বিচার হবে দেশীয় মানের। আপনারা ইতিমধ্যে দেখেছেন ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য সংস্থা যারা আছে, ইভেন আমেরিকান অ্যাম্বাসেডার এবং অন্যান্য সংস্থাগুলো বলছে যে এই আইনটি যাতে আন্তর্জাতিকভাবে গৃহীত হয়, অর্থাৎ আন্তর্জাতিক মানের হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মিট করে, এই ধরনের বিচারটা হওয়া উচিত। সেই জন্য আমরা সর্বদিকে লক্ষ্য রেখে যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়, আইনের কোনো ভুল না হয়, যাতে কেউ প্রশ্ন উড়াতে না পারে, এই বিচারটি সম্পর্কে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড করার জন্যই আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে
সঠিকভাবে অগ্রসর হচ্ছি। আমরা রোম অ্যাকর্ড ইতিমধ্যে স্বাক্ষর করেছি, সেটা আন্তর্জাতিক মানের বিচার হবে, আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনোভাবেই এটি কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয়। বিভ্রান্তি দূর করার জন্য আবারও পুনরাবৃত্তি করছি যে এই ট্রাইব্যুনাল আমাদের নিজস্ব আইনের অধীনে গঠিত একটি ডোমেস্টিক ট্রাইব্যুনাল। কাজেই কেবলমাত্র কথিত আন্তর্জাতিক মানদণ্ডের অজুহাত তুলে এর বৈধতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ ও বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী বলে আসছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যে আমরা আন্তর্জাতিক আইন মেনে চলব। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাহেব বলছেন তিনি আইন মেনে চলবেন না। আমরা কার কথা বিশ্বাস করব, প্রধানমন্ত্রী নাকি মিস্টার রেজিস্ট্রার? ট্রাইব্যুনাল কি মান রক্ষা করে বিচার করবেন, কি প্রক্রিয়া বিচার করবেন, এটি ট্রাইব্যুনাল নির্ধারণ করবেন। এটি আর কারো নির্ধারণ করার বা এ সম্পর্কে মন্তব্য যদি করেও থাকেন সেটি আমার জানার বিষয় নয়, আমি জানিও না, কিন্তু এটা সম্পূর্ণ ট্রাইব্যুনালের এখতিয়ার। ন্যায় বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে সমালোচনা করে সুপারিশ পেশ করেছে বিশ্বে আইনজীবীদের সবচেয়ে বড় সংস্থা ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন IBA। যুক্তরাজ্যের খ্যাতিমান আইনজীবী স্টিভেন কেইসি, যুক্তরাজ্য রানির কাউন্সিলের বিচারপতি মাইকেল জে ভেলভ, যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্ট হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান লর্ড অ্যাভেবুরি, যুক্তরাজ্যের আইনজীবী টবি ক্যাডম্যান, বাংলাদেশের খ্যাতিমান আইনজীবী রুয়ান্ডা যুদ্ধ অপরাধ বিচার আদালতের বিচারপতি TH খানও বর্তমান বিচারের তীব্র সমালোচনা করেছেন। বিশিষ্ট ব্রিটিশ আইন বিশেষজ্ঞ জন কামেহো বলেছেন, বাংলাদেশ সরকার যুদ্ধ অপরাধ বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে। যুগোস্লাভিয়া এবং রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী যুক্তরাজ্যের বিশিষ্ট আইন বিশেষজ্ঞ স্টিভেন কিউসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে বলেছেন, এটি একটি অদ্ভুত আদালত যেখানে অভিযুক্তদের অধিকার খর্ব করা হয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক ব্রাড অ্যাডামস গত 18 মে 2011 প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে জানিয়ে দেন, 1973 সালের আইন সংশোধন না হলে বিচার নিরপেক্ষ হবে না। এত কিছুর পর সরকার আইনটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার কোনো উদ্যোগ নেয়নি। দেশের বিশিষ্টজনরা এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আশঙ্কা করেছেন সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সাজা দেয়া হবে গ্রেপ্তারকৃতদের। সরকার যুদ্ধ অপরাধের বিচার করার জন্য যতটুকু আন্তরিক, তার চেয়ে অনেক বেশি আন্তরিক এবং অনেক বেশি উৎসাহী হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা। বাংলাদেশের সোসাইটি রাজনৈতিকভাবে এত বিভক্ত, এখানে খুবই সম্ভব যে একজন রাজনৈতিক প্রতিপক্ষকে যুদ্ধ অপরাধী আখ্যা দিয়ে তাকে আপনার হেনস্থা করার চেষ্টা করা বা সাজা দেওয়ার চেষ্টা করা। সেখানে যদি মিথ্যা সাক্ষীর কোনো আপনার শাস্তির ব্যবস্থা না থাকে বা মিথ্যা মামলাকারীর যদি কোনো শাস্তির ব্যবস্থা না থাকে, তাহলে এই আইনের ব্যাপক অপব্যবহারের সম্ভাবনা রয়েছে। আটক করার ক্ষেত্রে বিতর্কিত 73 সালের আইনকেও লঙ্ঘন করেছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের সবচেয়ে বড় ভুলটি হল 73 সালের আইন ও বিধির মধ্যে অসামঞ্জস্যতা। যুদ্ধ অপরাধের অভিযোগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাইদিকে গ্রেপ্তার দেখানো ছিল আইনগতভাবে সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। এ ভুলটি ধরিয়ে দিয়ে ব্যাপক আলোচিত হন মহাজোট সরকারের চরম আস্থাভাজন বঙ্গবন্ধু হত্যা মামলায় সরকার পক্ষের প্রধান কৌশলী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি অকপটে বলেন, যুদ্ধ অপরাধের অভিযোগে জামায়াত নেতাদের আটকের ক্ষেত্রে যথাযথভাবে আইন মান্য করা হয়নি। ট্রাইব্যুনাল যখন চার্জ করবে, চার্জ ফ্রেম করার পরে তারপরে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে পারবে। এই যে রুলস তৈরি করা হয়েছে, রুলসের মধ্যে চার্জের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, চার্জ রেফার্স টু দ্য অ্যাকিউজেশন অফ ক্রাইমস এগেইনস্ট অ্যান অ্যাকিউজড ফ্রেমড বাই দ্য ট্রাইব্যুনাল। আমার জানা মতে এখন পর্যন্ত আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন নাই। মানুষ যদি মনে করে যে আমাকে চিফ প্রসিকিউটর করে নাই বলেই আমার, then I can say in public that I have refused it. I did not want to become
because I have got an embargo. My mother does not want me to become the chief prosecutor. Finished. এ বিষয়ে ট্রাইব্যুনাল ব্যাপক সমালোচনার মুখোমুখি হলে সংশ্লিষ্ট আইনের ধারা ও বিধি সংশোধন করে সরকার। দলীয় নিয়োগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে। বিচারক, তদন্ত কর্মকর্তা ও আইনজীবীদের নিয়োগ দেয়া হয়েছে বিগত সময়ে দলীয় আনুগত্যের ভিত্তির উপর নির্ভর করে। বিচারক নিয়োগ। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক হাইকোর্টের বিচারপতি হবার আগে ছিলেন আওয়ামী লীগের আইনজীবীদের সংগঠন সমন্বিত আইনজীবী পরিষদের নেতা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাকে বিচারপতি নিয়োগ দেয়া হয়, কিন্তু অসদাচরণের কারণে পরবর্তী সরকার তাকে স্থায়ী করেনি। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে তাকে আবার স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০০৮ সালের নির্বাচনে তিনি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। এ দায়িত্ব পালনকালে বিএনপি সমর্থিত সম্পাদক প্রার্থী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জয়ী হবার কয়েক ঘণ্টা পর পুনরায় ভোট গণনা করে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করে দেন তিনি। ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়ার পর নিজামুল হক নাসিম আওয়ামী লীগ ও সেক্টর কমান্ডার্স ফোরামের নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন, যা আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ। ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি এটিএম ফজলে কবিরও হাইকোর্টের বিচারপতি। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। ইতোমধ্যে বেশ কটি রাজনৈতিক মামলায় সরকারের পক্ষে রায় দিয়েছেন। অপর সদস্য একেএম জহির আহমেদ ছিলেন জেলা জজ। তিনি আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন। তদন্ত ও প্রসিকিউটর কর্মকর্তা। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়কারী আব্দুল হান্নান খান সহ অন্য কর্মকর্তারাও দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত। ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন। তার গোটা পরিবার আওয়ামী লীগের কট্টর সমর্থক। বিতর্কিত গোয়েন্দা কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের ঘনিষ্ঠ ভাজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু আপাদমস্তক একজন বাম ঘরানার আইনজীবী। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন। এরপর যুক্ত হন ন্যাশনাল আওয়ামী পার্টিতে। একসময় মুক্তিযুদ্ধে তীব্র বিরোধিতা করেছেন গোলাম আরিফ টিপু। এ বিষয়টি তিনি নিজেও স্বীকার করেন। মুক্তিযুদ্ধে যাওয়ার মতো আমার বয়সটা ছিল না। আসলে তখন আমি ৪৮ বছর বয়স, প্রায় ৪৮ বছর বয়স হবে। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের ঘনিষ্ঠ হওয়ায় তাকে যুদ্ধ অপরাধের মতো স্পর্শকাতর বিষয়ের দায়িত্ব দেয়া হয়েছে। রাজশাহীতে তিনি বিভিন্ন সময়ে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আওয়ামী লীগ সরকার সন্তুষ্ট হয়ে ২০০৮ সালে রাজশাহীতে তাঁকে স্পেশাল প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়। এছাড়া প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, সৈয়দ হায়দার আলী, জিয়াদ আল মালুম সহ প্রত্যেকেই আওয়ামী লীগ ও বাম সমর্থিত সমন্বিত আইনজীবী পরিষদের নেতা। ট্রাইব্যুনাল বেশ কয়েকটি ক্ষেত্রে নিজেই মানবাধিকার লঙ্ঘন করেছে। ১. মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে অসুস্থ অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা হাজতখানায় আটকে রাখা। ২. অসুস্থ সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে ট্রাইব্যুনালের এজলাসে অমানবিক আচরণ করা। ৩. গুরুতর অসুস্থ বিএনপি নেতা এম এ আলিমকে ২৪ ঘণ্টার নির্দেশে আটক করা। ৪. জামায়াতের আমির সহ প্রত্যেককে প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিতে বিলম্ব করা। ৫. আসামি পক্ষের আইনজীবীদের ট্রাইব্যুনালে প্রবেশে বাধা দিয়ে আইনের শাসনকে ব্যাহত করা এবং আইনি অধিকার হরণ করা। ৬. শর্ত সাপেক্ষে আবেদন করা হলেও প্রতিবারই জামিনের আবেদন নাকচ করে দিয়েছে বিচারপতিরা, অথচ প্রসিকিউটর অর্থাৎ সরকার পক্ষের প্রতিটি আবেদন মঞ্জুর করেছেন তারা। ৭. জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়ার পর সরকারের চাহিদা অনুযায়ী সেই আদেশ পাল্টিয়ে পুনরায় সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল।
এর ফলে বিচারপতিরা সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করছেন, এটি এখন প্রমাণিত বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ব্যাপারে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্টজন ও বুদ্ধিজীবীরা। যুদ্ধ অপরাধের বিচারের নামে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক কিংবদন্তি মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। এ বিচারকে জাতির সঙ্গে প্রতারণা হিসেবেও আখ্যায়িত করেছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে তিনি বিভক্ত জাতিকে একত্র করবার জন্য 73 সালে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এই যুদ্ধ অপরাধের বিচারের নামে জাতি বিভক্ত করা, দ্বিধা বিভক্ত করা জাতিকে, এটা কখনো মেনে নেওয়া যায় না, কখনো আমরা মেনে নেব না। স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আসম আব্দুর রব একই মন্তব্য করেছেন। রাজনৈতিক প্রতিহিংসা বশত প্রতিশোধ নেওয়ার জন্য দলীয় স্বার্থে যদি কারো নাম যুক্ত করা হয়, তাতে করে ট্রাইব্যুনালকে বিভ্রান্ত করা হবে এবং বিচারকে ক্ষতিগ্রস্ত করা হবে। আমি মনে করি এই ধরনের কোনো কিছু থাকলে ট্রাইব্যুনাল, কারণ এটা পৃথিবীর কারো কাছে 71 সনে মুক্তিযুদ্ধের সময় 4 বছর, 6 বছর, 3 বছর বা 11 বছর বয়স থাকলে সে একজন যুদ্ধ অপরাধী হতে পারে, এইটা বোকার স্বর্গে বাস না করলে কেউ বিশ্বাস করতে পারে না। আর নির্দোষ জামায়াত নেতাদের বিচারের উদ্যোগের তীব্র বিরোধিতা করেছেন ওয়ার ক্রাইমস অ্যান্ড ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর এম এ হাসান। যারা জামাত করছে সবাইকে শাস্তি দেব, এটা হতে পারে না। কিংবা এখনো ওই কারণে জামাতকে আমরা, জামাত বলে একটি দলকে আমরা নিষিদ্ধ করব কিংবা স্টিগম্যাটাইজ করব কিংবা তাকেই আমরা করব, এটারও কিন্তু আমরা পক্ষে নই। এই চিহ্নিত অপরাধী বলতে আপনারা যা বুঝাচ্ছেন, হয়েছে কি, বাঙালি জাতির আপনার কিন্তু স্মৃতিশক্তি খুব ক্ষীণ, খুব সহজে ভুলে যায়। যারা 88 সনে, 90 সনে কিংবা তার ওই সময় আপনার মনে করেন একসময় জাতীয় পার্টি করছে, একসময় বিএনপি করেছে, হ্যাঁ, আপনার কিংবা অন্য দলের সাথে, আওয়ামী লীগের সাথে আত্মীয় সূত্রে আবদ্ধ হয়েছে, এরকম অনেক আপনার বড় মাপের অপরাধী রয়েছে, যাদের অপরাধ, যাদেরকে আপনার চিহ্নিত অপরাধী বলছেন, তাদের চেয়ে কোনো অংশে কম নয়। আমি এটা বলতে পারি, জোর দিয়ে বলতে পারি যে এমন অপরাধী রয়েছে যাদের আপনার অপরাধের মাত্রা কোনো অংশে আপনার এই যাদের কথা আপনার বললেন চিহ্নিত, তথাকথিত চিহ্নিত, তাদের চেয়ে খুব একটা যে কম তা নয়। এটাকে যদি কেউ জোর করে চাপিয়ে দেয় তাহলে বিচারের নামে অবিচার হবে। আজকে যারা যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন, তারাও আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সময়ে, এবং আমাদের সংসদের প্রধান বিরোধী দল এখন, এমনকি যারা এখন ক্ষমতায় আছেন, আপনারা জানেন যে সংসদীয় ঐক্যের নামে 91-92 সালে আজকে তারা যাদের বিচার করতে যাচ্ছেন, তারা তাদের সাথেও সংসদীয় ঐক্যের নামে আমরা দেখেছি যে তৎকালীন বিএনপির বিরুদ্ধে তাদেরও এক ধরনের ঐক্য তখন আমরা লক্ষ্য করি। প্রথম আমি দেখছি যে সরকারের মন্ত্রীরা তারা যেভাবে তাদের বক্তব্যের যে অসঙ্গতি, সেটা আমরা লক্ষ্য করছি। আইনমন্ত্রী যেভাবে কথা বলছেন অ্যাজ ইফ কালকেই পুরো বিষয়টা শুরু হচ্ছে বা বিষয়টা হয়ে যাচ্ছে। সরকারের মুখপাত্র, দলের সাধারণ সম্পাদক, এলজিডি মন্ত্রী, তিনি বললেন গণমাধ্যমে যে এটা একটা প্রতীকী বিচার হবে। সরকারের এক এক মন্ত্রী এক একভাবে তারা এটাকে কথা বলছেন। বিচারের চেয়ে আমরা লক্ষ্য করছি যে এখানে প্রধানত রাজনৈতিক সমীকরণ, নির্বাচনে ভোটের যে হিসাব, বিএনপির সাথে জামাত ইসলামী যাতে একত্রিত হতে না পারে, আমার ধারণা এবং খানিকটা বিশ্বাস যে এই ধরনের প্রবণতা ক্ষমতাসীন দল এবং বিশেষ করে দলের মধ্যে খুব প্রবলভাবে এগুলো কাজ করছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার অভিযোগ খুব জোরালোভাবে উত্থাপিত হচ্ছে। বঙ্গবন্ধু সরকার 1974 সালের 9 এপ্রিল দিল্লিতে ত্রিদেশীয় চুক্তির মাধ্যমে 195 জন যুদ্ধ অপরাধীকে ক্ষমা করে পাকিস্তানে পাঠিয়ে দেয়। এই চুক্তিটি বেআইনি ছিল বলে দাবি করে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর এম এ হাসান বলেছেন, সরকার উদ্যোগী হলে এখনও এদের বিচার করা যাবে। মিস্টার PN হাক স্যার, আজিজ এবং মিস্টার ডক্টর কামাল হোসেন, এই তিনজনে মিলে 74-এর 9 এপ্রিল আপনার ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয়। সেটাতে কথা হয় এটি যে সমস্ত 195 জন যুদ্ধ অপরাধী যাদেরকে ভারত ফেরত দিতে পারছিল না, যাদের এগেনস্টে ক্লেইম ছিল যে তাদের বিচার হবে,
তাদেরকে পাকিস্তানে ফেরত দেবার অনুমতি এবং সেখানকার আপনার ক্লেমেন্সি ঘোষণা, কন্ডিশনাল ক্লেমেন্সি ঘোষণা করা হয় সেই চুক্তির মাধ্যমে, যে তাদেরকে ওই মুহূর্তে বিচার করা হচ্ছে না, বিচারের দাবির থেকে বাংলাদেশ পিছনে আসছে, যাতে করে তারা ওই 195 জন আপনার পাকিস্তানের মাটিতে ফেরত দিয়ে যেতে পারে। এটা এরকম না যে এটা নিঃশর্ত কোনো আপনার তাদেরকে যে বিচার করা হবে না তা নয়। কথা ছিল যে ভুট্টো তার নিজ দেশে আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী তাদেরকে বিচার করবে, সেই বিচারটি সে করে নাই। কাজে সেই তথাকথিত সেই চুক্তি নাকচ হয়ে গেছে। বিসাইডস সেই চুক্তি, যে চুক্তিটিও আপনার মনে করেন সেই সময় সই করেছিলেন ডক্টর কামাল হোসেন, তিনি পার্লামেন্টের অনুমোদন নেন নাই। তিনি বলেন, মুখ্য অপরাধী হচ্ছে পাকিস্তানি সেনারা, সুতরাং তাদেরকে বিচার না করা প্রতারণার শামিল। আমি কখনোই কোনো অবস্থাতে কোনো চাপের মুখে, কোনো ধমকের মুখে কিংবা কোনো প্রলোভনের মুখে কখনোই বলবো না যে শীর্ষ অপরাধী পাকিস্তানি ছাড়া আর কেউ। 71-এর শীর্ষ অপরাধী, মুখ্য অপরাধী পাকিস্তানি সেনাবাহিনীরা। আর এখন যারা যুদ্ধই করেনি তাদের বিরুদ্ধেই আনা হচ্ছে যুদ্ধ অপরাধের অভিযোগ। 1972 সালের 24শে জানুয়ারি যুদ্ধ অপরাধীদের সহযোগী দালালদের বিচারে দালাল আইন জারি করা হয়। এ আইনে 1 লাখ লোককে গ্রেফতার করে সরকার। অভিযোগ আনা হয় 37,471 জনের বিরুদ্ধে। 2,848 জনকে বিচারে সোপর্দ করা হয়। বিচারে 752 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এদের মধ্যে কেউই জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না। আটককৃত জামায়াত নেতাদের বিরুদ্ধে এর আগে যুদ্ধ অপরাধের অভিযোগও উত্থাপন করেনি আওয়ামী লীগ। এমনকি কোনো ধরনের মামলাও হয়নি আটককৃতদের। এ বিষয়ে দালাল বিচারে বঙ্গবন্ধু সরকারের নিয়োগ করা প্রধান আইনজীবী, বর্তমানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, নিরপরাধ জামায়াত নেতাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে সরকার জাতিকে বিভক্ত করতে চায়। আমি যখন চিফ প্রসিকিউটর হই, আই এম দ্য ইয়াংগেস্ট ম্যান। আমাকে তখন বলা হতো ইয়াং প্রসিকিউটর, ব্রিলিয়ান্ট প্রসিকিউটর। বিদেশে পত্রিকা ফলো করে আমার নাম আসতো এবং আমি অত্যন্ত আস্থার সঙ্গে আমি কোলাবরেটরসের বিচার আমার হয়েছে এবং সেখানে কিন্তু তখন এরা কেউ আসামি ছিলেন না। এবং আব্দুল কাদের চৌধুরী সাহেব ছিলেন সিম্পল কোলাবোরেশনের, খানের সবুর সাহেব ছিলেন, আর সাইজুর রহমান সাহেব ছিলেন। কোলাবোরেশনের কেসে বঙ্গবন্ধু এদেরকে ক্ষমা করে দিয়ে গেছেন, সাধারণ ক্ষমা করে দিয়েছেন। তার কারণ কোলাবোরেটরস অর্ডার করে দেশটাকে বিভক্তি করে দেওয়া হয়েছিল। এবং এমনও ঘটনা আছে, ছেলে মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, এমন পরিবারও আছে, কিন্তু তার পিতা কোলাবরেটর। কেন? সে তখন পিস কমিটির সদস্য ছিল, তখনকার নির্দেশ মতো তাকে পিস কমিটির সদস্য হতে হয়েছে, সে চেয়ারম্যান। এই সব কারণ বিবেচনা করে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য বঙ্গবন্ধু সমস্ত কোলাবরেটরদেরকে ক্ষমা করে দিয়েছেন। সব বঙ্গবন্ধু যে জীবিত থাকতেন তিনি যাদেরকে মাফ করে দিয়ে গেছেন বা তিনি যেখানে ক্ষমা দেখিয়েছেন, তার ছেলেমেয়েরা যদি সেটা করে তাহলে তাদেরকে তেজ্যপুত্র করতেন, তেজ্যকন্যা করতেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একই মঞ্চে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী একসঙ্গে অসংখ্য আন্দোলন, সভা সমাবেশ করেছেন। আর 1991 সালের নির্বাচনের পর জামায়াতের সমর্থনের জন্য আপ্রাণ চেষ্টাও করেছে আওয়ামী লীগ। এমনকি জামায়াতকে মন্ত্রিত্বেরও অফার করেছিল আওয়ামী লীগ। জামাতের সাথে প্রেম, আত্মীয়তা, ভালোবাসা, একসাথে খাওয়া, ইফতার করা, সেহরি খাওয়া, সারা রাত আলোচনা করা, উৎখাত করার জন্য এই ধরনের কাজ তো হয়েছে। আপনারা লিখেছেন, আমি এগুলি পড়েছি, এগুলি সত্য, মিথ্যা নয়। শেষ কথা, স্বাধীনতার দীর্ঘ 40 বছর পর 195 জন যুদ্ধ অপরাধীকে ফিরিয়ে না এনে যুদ্ধ অপরাধের বিচার শুরু করা হাস্যকর। তাই এ উদ্যোগ প্রহসনে পরিণত হয়েছে। সরকার পাকিস্তানি সামরিক বাহিনীর বিচার তারা করছে না, বিচার করছে শুধু সেই সিভিলিয়ানদেরকে
যারা পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছিল এই দেশীয় দোসরদেরকে বিচার করছে। এটা আমি ন্যায়ের স্বার্থে বলবো, অন্যান্য যারা রয়েছে, যারা আপনার বড় বড় আপনার মনে করেন গণহত্যা স্পটে আপনার হত্যাকাণ্ডগুলো পরিচালনা করেছেন, হ্যাঁ, আপনার একাধিক গণহত্যা স্পটে আপনার মনে করেন নেতৃত্ব দিয়েছেন, হ্যাঁ, তাদেরকে আপনার ছেড়ে দেওয়াটা মোটেই আপনার ঠিক হবে না, এটা কোনোভাবে মানা যাবে না। এমনিতেই পাকিস্তানিদের ছেড়ে দিয়ে আপনার বিচারটা আমি বলবো মূলত একটা খণ্ডিত বিচারে দাঁড়িয়েছে, এবং এই খণ্ডিত বিচারটিকে আরও বেশি খণ্ডিত করাটা মোটেই সমীচীন হবে না। এবং আমি আবারও বলবো, যেটা আইসিটিজের প্রতিনিধি যেটা বলেছেন সঙ্গতভাবে, এবং আমার কাছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কথা হয়েছে, তারাও বলেছে যে প্রাইম পারপেট্রেটরকে বাদ দিয়ে বিচার করলে সে বিচারের আপনার গুরুত্ব কমে যায় এবং সেই বিচারের আপনার স্বভাবতই খণ্ডিত হয়, এবং এটি একটি সারা পৃথিবীর জন্য একটি আপনার নতুন বিষয়, এবং এতে আপনার বিচারের যে আপনার মূল লক্ষ্য, আমার মনে হয় সেই লক্ষ্য থেকে বোধহয় আমার মনে হয় কোনো না কোনোভাবে আমরা হয়তো এই প্রক্রিয়াতে বিচারহীনতাকেই প্রশ্রয় দিচ্ছি। কেননা আমি যখন 95 ভাগকে বিচার করব না, তো প্রকারান্তরে সেই 95 ভাগকে আমি কিন্তু বিচারহীনতার যে ছাতা তা নিচে আশ্রয় নেবার সুযোগ করে দিলাম। মুখ চেনা ও দীর্ঘদিন ধরে রাজনীতিতে জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক জিঘাংসা বাস্তবায়ন করতেই এ বিচারের আয়োজন। ওহারা চাহুক সংকীর্ণতা, পায়রার ক্ষোভ, ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, মুক্ত আলোক, প্রেম অভেদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মতো এদেশের কোটি কোটি বিশ্বাসী মানুষ বিভেদ চায় না, মিথ্যার সয়লাভ চায় না, চাই সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর এজন্যে গোটা জাতি এখন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ফররুখের কবিতার মতো জেগে ওঠার প্রতীক্ষায়। জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি, জাগো অগণন ক্ষোধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি।